আমার খবর। হুগলি জেলার বন্দিপুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান কুশাঙ্কুরের উদ্যোগে বিশ্বভারতীর লিপিকা প্রেক্ষাগৃহে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের ১০০ বছর এবং জ্ঞানদানন্দিনী দেবীর জন্মের ১৭৫ বছর স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুরের নতুন দাদা ও মেজ বৌঠান শীর্ষক অনুষ্ঠান হল। সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্তগুপ্ত, রবীন্দ্র ভবনের ডিরেক্টর অধ্যাপক অমল পাল, বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক তথা রবীন্দ্র গবেষক অমিত্রসূদন ভট্টাচার্য জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কুশাঙ্কুর একনিষ্ঠ সদস্য রবীন্দ্র ভবনের কিউরেটর ডক্টর প্রদীপ মণ্ডল এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন। রবীন্দ্র স্নেহধন্য প্রবীণ আশ্রমিক দীপেশ রায়চৌধুরীর কুশাঙ্কুরের উদ্দেশ্যে শুভেচ্ছা উপস্থিত সত্রীমণ্ডলীকে মঞ্চ থেকে শোনানো হয়। উপস্থিত শিল্পীদের কয়েকজন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনীর আত্মকথন পরিবেশন করেন। শিশু শিল্পী সহ বড়দের উচ্চারণে রবীন্দ্র গান, রবীন্দ্র কবিতা, রবীন্দ্র নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় দত্ত, শঙ্কর আচার্য। সমগ্র অনুষ্ঠানের ভাবনায় ও বিন্যাসে ছিলেন মৃণাল কান্তি দাস এবং দীপালি দাস। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাস করে মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত। বস্তুত প্রাচ্য পাশ্চাত্যের ভাব সংঘাতের যুগে এই ঠাকুরবাড়িতেই একটা সহিষ্ণু সমবায়িতার ক্ষেত্র গড়ে ওঠে। তাই সহজেই ঠাকুরবাড়ির প্রতিটি মানুষের কল্পনায় ঢেউ তুলেছিল পশ্চিমের সমুদ্র, তাঁদের ভাবনা ছুঁয়েছিল হিমালয়ের শিখর। আধুনিক বাংলার সুরুচি ও সৌন্দর্যবোধের প্রায় সবটাই ঠাকুরবাড়ির দান। রবীন্দ্রনাথের মেজ বৌঠান তথা জ্ঞানদানন্দিনী দেবী আমাদের ঠিক কী দিয়েছিলেন সেটা আগে স্পষ্ট করা দরকার। ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান, নীরব হয়ে নম্র হয়ে মনে করিও প্রাণ, মুক্ত কারো ভাই আপনা মাঝে শক্তি ধর, নিজের করো যায় সংকটের বিফলতা নিজের অপমান, সংকটার কল্পনাতে হইও না ম্রিয়মাণ, সংকটের বিফলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ, দুর্বলের রক্ষা কর, দুর্জনের হানো, নিজের দৃঢ় নিঃসহায় যেন কভু না যেন, কারো ভাই আপনা মাঝে শক্তি ধর, নিজের করো যায় সংকোচের বিফলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হইও না ম্রিয়মাণ। ভালোবাসি ভালোবাসি
কল্পনার অধীশ্বর রবীন্দ্রনাথ বলছেন, গানের সুরে নিজেকে ভাসিয়ে দিলেন, আর সব জিনিসের মূল্য যেন এক মুহূর্তে বদলে গেল। যা অকিঞ্চিৎকর ছিল তাও অপরূপ হয়ে উঠল, কেননা গানের সুরের আলোকে এতক্ষণে সত্যকে দেখলুম। শরীর দুই আত্মার মধ্যে অসীম পূর্ণ করে দেয়। ভরা দিল ভূষণ ভারী, সাজাগেল ফুলের হারি, প্রিয়কে আমার মালা করে গলায় তোমার দোলাবো। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। দিন না হয় এড়িয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে। নাই বা হলো পত্র লেখায় সকল কারু কাজ। কাজের যদি শীতের থাকে নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। জীবনে যত পূজা হলো না সারা, জানি তাও হয়নি হারা। সত্যেন ঠাকুর বিলেত থেকে লিখছেন তার স্ত্রীকে। তার স্ত্রীর বয়স তখন 18, সত্যেন ঠাকুরের 25-26। বলছেন, দেখো, তোমার সঙ্গে আমার প্রকৃত বিবাহ হবে যখন তোমার বয়স হবে 18। এই যে সেই যুগে তার স্ত্রীকে সত্যেন ঠাকুর এই কথা বলছিলেন। আরও একটা জিনিস আমি পরীক্ষা করে দেখেছি, ঠাকুরবাড়ির মহর্ষি দেবেন্দ্রনাথের যত পুত্র সন্তান আছেন তাদের মধ্যে সবচেয়ে কম সন্তান সত্যেন্দ্রনাথের। জ্যোতিরিন্দ্রনাথের সন্তান হয়নি। তা আমার মনে হচ্ছিল যে আজকের যাদের আমরা স্মরণ করছি, রবীন্দ্রনাথ তো শীর্ষে আছেন, সেই রবীন্দ্রনাথের নতুন দাদা, অর্থাৎ রবীন্দ্রনাথের দাদা, রবীন্দ্রনাথের বৌঠান, মেজ বৌঠান। সুতরাং 3 ব্যক্তিত্ব, জ্যোতিরিন্দ্রনাথ, জ্ঞানদানন্দিনী দেবী এবং কনিষ্ঠ রবীন্দ্রনাথ। সাহিত্যে এই 3 জনেকেই একটা জায়গায় আমরা পেয়ে যাই একসঙ্গে। সেটা একটা পত্রিকা, পত্রিকার নাম বালক। তা বালক নামে একটা পত্রিকা ঠাকুরবাড়ি থেকে বেরোলো। সেই পত্রিকার সম্পাদক ছিলেন জ্ঞানদানন্দিনী দেবী এবং সেই পত্রিকার সহকারী সম্পাদক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই পত্রিকায় জ্যোতিরিন্দ্রনাথ লেখক ছিলেন, জ্ঞানদানন্দিনী দেবী লেখক ছিলেন। এই হচ্ছে ঠাকুরবাড়ি। এই যে নাচ, গান, পড়াশুনো, শুধু শাড়ি বা ব্লাউজ, বস্ত্রাবরণ, তার সঙ্গে শিক্ষা, তার সঙ্গে চর্চা। জ্যোতিরিন্দ্রনাথ একটা প্রবন্ধ লিখছেন, 2 সংখ্যা ধরে সেই প্রবন্ধটা বেরোলো। প্রবন্ধের নাম মুখ চেনা।
জ্যোতিরিন্দ্রনাথ প্রচুর ছবি এঁকেছেন। জ্ঞানদানন্দিনী দেবীর ছবি এঁকেছেন, কাদম্বরী দেবীর ছবি এঁকেছেন, রবীন্দ্রনাথের ছবি এঁকেছেন, বহু ঠাকুর পরিবার বহু মানুষের ছবি এঁকেছেন এবং ঠাকুর পরিবারের বাইরের বহু মানুষের ছবি এঁকেছেন জ্যোতিরিন্দ্রনাথ। এবং জ্যোতিরিন্দ্রনাথের একটা প্রতিভা ছিল, তিনি সে বিষয়ে পড়াশোনাও করেছিলেন, যে তিনি মানুষের মুখ দেখে মানুষের চরিত্র এবং তার ভবিষ্যৎ বলতে পারতেন। আমি আমার নিজের মনে যেরকম অনেকগুলো কথা আসছিল সেগুলো আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। একটা হচ্ছে যে রবীন্দ্রনাথ, যার নাম ছিল রবি, তাকে যদি আমরা সৌরজগতের সূর্যের মতন মনে করি রবি, ঠাকুর পরিবারের বাকি সকলেই কিন্তু রবির চারপাশে ঘুরছে। গ্রহ জগতে যেমন ঘুরছে তারা, নানান রকম গ্রহেরা। এবং এই রবি, যিনি এদের থেকে অনেক ছোট, আপনারা হিসেব করে দেখতে পারবেন যে জ্ঞানদানন্দিনী দেবীর থেকে রবীন্দ্রনাথ 11 বছরের ছোট ছিলেন, জ্যোতিরিন্দ্রনাথের থেকেও ছোট। রবীন্দ্রনাথ, মানে আমি আবার ফিরে আসছি যারা আমাদের ফোকাস আজকে, মানে জ্ঞানদানন্দিনী দেবী এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ এমন একজন মনীষী যিনি এই সকলের কাছ থেকে কিছু কিছু নিচ্ছেন, নিয়ে নিজেকে একজন অসাধারণ ব্যক্তিত্ব তৈরি করলেন। তো আমারও মনে হয় আমরা ক্ষুদ্র মানুষ, আমাদেরও এরকম সকলের কাছ থেকে শিখতে হবে, শিখে যতটা জানতে পারা যায় আর কি। তো এবারে উদাহরণ দিচ্ছি। সত্যেন্দ্রনাথ ঠাকুরের কথা হলো, উনি ভারতবর্ষের প্রথম ICS, যেটাকে ইম্পেরিয়াল সার্ভিস বলতো, কিন্তু তার দাদা ছিলেন হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এইখানে শান্তিনিকেতন গৃহের পাশেই দ্বিজবিরাম বলে এক জায়গা আছে, সেখানে উনি থাকতেন। তার কাছ থেকে আমি এদের কথা একটু একটু করে বলছি, ওই আবার সৌরজগতের কথাই বলছি আর কি। তো দ্বিজেন্দ্রনাথের কাছ থেকে রবীন্দ্রনাথ কি শিখেছেন? দ্বিজেন্দ্রনাথ খুব অঙ্ক কষতে ভালোবাসতেন, আর দ্বিজেন্দ্রনাথ প্রকৃতিকে ভালোবাসতেন, পাখি ভালোবাসতেন। এই পাখি বিহঙ্গ রবীন্দ্রনাথের নানা গানের মধ্যে আসছে। এবং এটা তো আপনারা সকলেই জানেন যে প্রকৃতির প্রভাব কি ছিল রবীন্দ্রনাথের উপরে। পূজা পর্বের অনেক গান আপনি প্রকৃতি পর্বেও দিতে পারেন, আবার প্রকৃতি পর্বের গানও পূজা পর্বেই থাকবে এবং প্রেম পর্বেও থাকতে পারবে। তো এই হচ্ছে দ্বিজেন্দ্রনাথ। তারপরে সত্যেন্দ্রনাথ, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, সিভিল সার্ভিসে। তারপরে চতুর্থ হয় জ্যোতিরিন্দ্রনাথ। জ্যোতিরিন্দ্রনাথ ছবি আঁকা ছাড়াও, যেটা অমিতবাবু বললেন, অসাধারণ বেহালা বাজাতেন। তো রবীন্দ্রনাথের একটা আত্মপরিচয় ছিন্নপত্রাবলিতে আছে, উনি পূরবী রাগের কথা বলছেন। পূরবীটা সন্ধ্যের রাগ, কিন্তু পূরবীর সাথে রবীন্দ্রনাথ তুলনা করছেন ঘরমুখী এক বিধবা মহিলার দুঃখের কথা, এবং সেইটা উনি ধরছেন পদ্মার উপরে। রবীন্দ্রনাথ গান গাইছেন আর জ্যোতিদাদা বেহালা বাজাচ্ছেন, অসাধারণ। তো এই সত্যেন্দ্রনাথের স্ত্রী হচ্ছেন জ্ঞানদানন্দিনী। আর জ্যোতিরিন্দ্রনাথ, আর আঁকার কথা হলো, ছবি আঁকার কথা, রবীন্দ্রনাথ মানে পরের দিকে শুরু করলেন আঁকা। সেই 1924 সালে উনি আর্জেন্টিনা বুয়েনাস আইরেস যাওয়ার পরে ভিক্টোরিয়া ওকাম্পোর ওনার প্ররোচনা, ওনার উদ্বুদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছবি আঁকলেন। আগেও আঁকতেন, কিন্তু পরিবারের অনেকেই ছবি আঁকছেন, গান গাইছেন। আর এই যে স্ত্রী শিক্ষা, আজকে উইমেন লিবারেশন যেটা আমরা বলি,
তার হোতা 175 বছর আগে জ্ঞানদানন্দিনী দেবী। আমরা যেসব মানুষ সম্পর্কে বলি যে বহুমুখী প্রতিভা বা বহু গুণের অধিকারী, জ্যোতিরিন্দ্রনাথ সেই রকম একজন মানুষ, যিনি একাধারে সুরকার, নাট্যকার, অভিনেতা, মঞ্চ নির্দেশক, অনুবাদক, প্রাবন্ধিক, শিল্পী এবং কর্মোদ্যোগী, আরো অনেক কিছু। তার জীবন খুঁটিয়ে পর্যালোচনা করলে এরকম অনেক কিছুই পাওয়া যায়। সুকুমার সেন একটা বইয়ের ভূমিকা লিখতে গিয়ে মন্তব্য করেছিলেন যে জ্যোতিরিন্দ্রনাথ অনেক কিছু করেছেন, কিন্তু তার ব্যক্তিত্ব আমাকে সবচেয়ে বেশি টানে। আমার জন্য কেমন মনে হয় একটা ট্র্যাজিক ফিগার। জ্যোতিরিন্দ্রনাথের ব্যক্তিত্বের যে একটা আকর্ষণ ছিল, সে কথা অনেকেই বলে গেছেন। শুধু তাই নয়, তার চেহারার একটা বিশেষ আকর্ষণ ছিল। আমরা রবীন্দ্রনাথের দৈহিক সৌন্দর্য সম্পর্কে অনেক বিবরণ পাই, জ্যোতিরিন্দ্রনাথ সম্পর্কেও কিন্তু অল্প হলেও সেরকম কিছু বিবরণ আছে, যাতে রয়েছে তার অপরূপ দেহ সৌন্দর্যের কথা। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।